গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 5th এপ্রিল 2025 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। স্টার্ট করার আগে সবাইকে জানিয়ে দিই, আজকে সন্ধ্যাবেলা 6:30 থেকে 8টা পর্যন্ত রয়েছে তোমাদের রেলওয়ে গ্রুপ ডির জন্য অ্যারেঞ্জ করা ফ্রি মক টেস্ট, যেটা সবাই অ্যাটেন্ড করতে পারো তোমরা সম্পূর্ণ ফ্রিতে। এবং এটার অ্যানালিসিস ক্লাস আজকে 8:30 থেকে তোমাদের কিন্তু এই চ্যানেলেই করিয়ে দেওয়া হবে। এটার জন্য টেলিগ্রামে সবাই জয়েন করে রাখো, অথবা তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি দেখো ভিডিও কমেন্ট বক্সে পিন করে রেখেছি। তোমরা ওখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে নিলেও যারা যারা নতুন রয়েছে কিভাবে কি মক টেস্ট দেবে না দেবে সেটা তোমাদের ওখান থেকে গাইড করে দেওয়া হবে। আর এটার জন্য তোমাদের রিওয়ার্ড রয়েছে। রিওয়ার্ড মানে হচ্ছে প্রথম যারা 50 জন স্কোর করছো, যেমন আগের সপ্তাহে তোমাদের করা হয়েছিল, প্রথম 50 জন টপ স্কোরার যারা থাকবে তাদের জন্য রেলওয়ের গ্রুপ ডি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচে 50% তোমাদের ডিসকাউন্ট থাকবে ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য। এটা থাকবে তোমাদের রিওয়ার্ড। তো কেউ মিস করো না, 6:30 থেকে সবাই এক্সামটা দিয়ে দিও, কেমন? প্রথম প্রশ্ন আজকে কি রয়েছে আমাদের, সম্প্রতি কোন রাজ্যে সারহুল উৎসব পালিত হলো? সারহুল উৎসব কোন রাজ্যে পালিত হলো? এটা আমরা এমনি স্ট্র্যাটেজিকেতে করে থাকি, এটার টাইমিংটা হচ্ছে এটাই, সুতরাং এটা একবার আমাদেরকে ঝালিয়ে নিতে হবে। ঝাড়খণ্ডে কিন্তু সারহুল উৎসব পালন করা হলো, প্রচুর পরীক্ষায় এসেছে সারহুল উৎসব। এটা ঝাড়খণ্ডেই পালিত হয় বসন্তের শুরু এবং নতুন বছরের সূচনা উপলক্ষে আদিবাসী সম্প্রদায়ের দ্বারা। চৈত্র মাসের শুক্লপক্ষের তৃতীয় দিন থেকে চৈত্র পূর্ণিমা পর্যন্ত 3 দিন ধরে এই উৎসবটা চলে। প্রকৃতির পূজা করা হয়, বিশেষ করে শাল গাছের পূজা করা হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফিচার এই উৎসবের জন্য। এবং বসন্তের আগমনকে এই উৎসব উদযাপন করে। ঝাড়খণ্ডের সাঁওতাল উপজাতি এই উৎসবকে বাহা বা ফুলের উৎসব নামেও কিন্তু উদযাপন করে, অর্থাৎ বাহা কোন উৎসবের অপর নাম? সারহুল উৎসবের অপর নাম। ওরাও, মুন্ডা, হো, এই ধরনের যে উপজাতিগুলো রয়েছে এই উপজাতিগুলো বিশেষভাবে এই সারহুল উৎসবটা পালন করে থাকে। সারহুল শব্দের অর্থই হচ্ছে শাল গাছের পূজা, এই কথাটা মনে রাখবে। এবার ঝাড়খণ্ড সম্পর্কে আমরা একটু দেখে নিই। ঝাড়খণ্ড গঠিত হয়েছিল 15ই নভেম্বর 2000 সালে। বিভিন্ন পরীক্ষায় তোমাদের এসেছে, দেখো এই জায়গাটা কত সালে ঝাড়খণ্ড গঠিত হয়। ঝাড়খণ্ডের রাজধানী কোথায়? রাঁচিতে। ঝাড়খণ্ডের কোনো আন্তর্জাতিক সীমানা নেই, এই হচ্ছে আমাদের ঝাড়খণ্ড। এর সাথে কোনো আন্তর্জাতিক সীমানা নেই, কিন্তু স্টেটের সীমানা রয়েছে। কি কার কার সাথে দেখো, পূর্ব অংশে রয়েছে ভারতের পূর্ব অংশে রয়েছে আমাদের ঝাড়খণ্ড, এই যে এটা আমাদের পূর্ব অংশ, এবং এর পূর্ব দিকে পশ্চিমবঙ্গ আছে, এই যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে। পশ্চিম দিকে রয়েছে ছত্তিশগড়, এখানে রয়েছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশ। আর উত্তর অংশে বিহার, এখানে রয়েছে বিহার, আর দক্ষিণ অংশে রয়েছে উড়িষ্যা। টোটাল 24টা জেলা রয়েছে এই ঝাড়খণ্ডে। আর ঝাড়খণ্ডের সরকারি ভাষা হচ্ছে হিন্দি। বিধানসভার সিট রয়েছে ঝাড়খণ্ডে 81টা, রাজ্যসভার 6টা আসন, লোকসভার 14টা আসন। ঝাড়খণ্ড হাইকোর্ট হচ্ছে ঝাড়খণ্ডের হাইকোর্ট, রাঁচিতে রয়েছে। প্রথম রাজ্যপাল ঝাড়খণ্ডের ছিলেন প্রভাত কুমার, বর্তমান রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার। প্রথম মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি, বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এখানকার স্টেট অ্যানিমাল যদি দেখি, এলিফ্যান্ট। স্টেট বার্ড এশিয়ান কোয়েল। স্টেট ট্রি শাল। ঝাড়খণ্ডের সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে ধুসকা। পরেশনাথ ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ। এইচএসএল 2023-এ তোমাদের এসেছে। আচ্ছা, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স তোমাদের আলাদা আলাদা ইউটিউবে প্লেলিস্ট রয়েছে। তার সত্ত্বেও তোমরা যারা মক টেস্ট হিসাবে প্র্যাকটিস করতে চাও উইথ এক্সপ্লেনেশন, তারা আমাদের অ্যাপের টেস্ট সিরিজ অপশনে গিয়ে চেক করতে পারো, ওখানে তোমাদের এগুলো দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। এছাড়া বর্তমানে এই পেড ব্যাচগুলো আমাদের চলছে, তোমাদের প্রয়োজন মতো তোমরা এগুলোতে জয়েন করতে পারো। আর রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচে আজকে তোমাদের 50% স্কলারশিপ টেস্ট রয়েছে সন্ধ্যাবেলা 8:30 থেকে, 6:30 থেকে। তো তোমরা সেটা জয়েন করার জন্য আমাদের টেলিগ্রাম বা কমেন্ট বক্সে পিন করা হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন করে নিও। কোন স্থানের বিখ্যাত সওদাগর ব্লক প্রিন্টিং জিআই ট্যাগ পেয়েছে? সওদাগর ব্লক প্রিন্টিং, এটা দেখো জিআই ট্যাগ পেয়েছে রিসেন্টলি। এটা আহমেদাবাদের প্রোডাক্ট একটা। সওদাগর ব্লক প্রিন্টিং এরকম ধরনের দেখতে হয়, এটা রিসেন্টলি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে। এটা একটা প্রাচীন ভারতীয় হাতের কাজের ঐতিহ্য, যেটা গুজরাটের আহমেদাবাদেই বিশেষভাবে বিখ্যাত। আর এটাতে একটা মানে বিভিন্ন ধরনের কাপড় ব্যবহার করা হয়, মানে কুর্তা, শাড়ি, শার্ট, এই সমস্ত কিছুর উপরেই এই ধরনের প্রিন্টিং গুলো হয়।
আর এর জন্য একটা কাঠের ব্লক ব্যবহার করা হয়, এগুলো যখন প্রিন্ট করা হয় কাঠের ব্লকের মধ্যে রেখে প্রিন্টগুলো করা হয়, যা এই কাঠের ব্লকটা হাতে তৈরি করা হয় এবং মানে ব্লক প্রিন্টিং গুলো হাতে করা হয় এবং তাতে বিভিন্ন ধরনের ডিজাইন খোদাই করা থাকে, কাঠের ব্লকের মধ্যে রেখে হাতে করে ডিজাইনগুলো করা হয়। ঠিক আছে। তারপরে উত্তরপ্রদেশের কোন জেলায় ফ্লোরাইড দূষণ নির্ধারিত নিরাপদ সীমার চেয়ে 5 থেকে 6 গুণ বেশি পাওয়া গেছে? তো দেখো এটা সোনভদ্র, এটা আমাদের ইকোলজি থেকে একটা ইম্পর্টেন্ট জায়গা হতে পারে। সোনভদ্র, এখানে ফ্লোরাইড দূষণ নির্ধারিত নিরাপদ সীমার চেয়ে 5 থেকে 6 গুণ বেশি পাওয়া গেছে, যেটা খুবই ক্ষতিকর। দেখো এমনিতে পানীয় জলে ফ্লোরাইডের জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী নিরাপদ সীমা হচ্ছে 1.5 মিলিগ্রাম পার লিটার। এই ধরনের প্রশ্ন এসে থাকে, তোমরা দেখে থাকবে পানীয় জলে আর্সেনিকের মানে মাত্রা কত হওয়া উচিত, নিরাপদ সীমা কত হওয়া উচিত। ফ্লোরাইড প্রাকৃতিকভাবেই মাটি, খনিজ এবং জলে থাকে এবং কয়লা, ইট পোড়ানোর মতো কাজের সময় নির্গত হয়। নিরাপদ মাত্রায় ফ্লোরাইড দাঁতের ক্ষয় রোধে এবং হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে উপকারী। তোমাদের এসেছে বিভিন্ন পরীক্ষায়। অতিরিক্ত ফ্লোরাইড দাঁত এবং কঙ্কালের ফ্লোরোসিস, জয়েন্টের ব্যথা, হাড়ের বিকৃত সৃষ্টি করে এবং বন্যপ্রাণী আর পরিবেশ ক্ষতিগ্রস্ত করতে পারে। নেক্সট কোয়েশ্চেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং থাইল্যান্ড প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার সময় ভারত আর থাইল্যান্ড বিভিন্ন ক্ষেত্রে কতগুলো চুক্তি স্বাক্ষর করেছে? আরো একবার আমরা দেখে নেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের আর থাইল্যান্ড প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার সময়, মানে দুটো দেশের আলোচনার সময় ভারত আর থাইল্যান্ড টোটাল 5টা চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের 2025-এর 3 এবং 4 এপ্রিল এই থাইল্যান্ড সফর করেছেন। এটা থাইল্যান্ডে প্রধানমন্ত্রী মোদীর তৃতীয় সরকারি সফর ছিল। 2016 সালে তিনি থাইল্যান্ডে গিয়েছিলেন, 2019-এ গিয়েছিলেন, আবার 2025-এ গেলেন। তো ইনি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আমাদের যে বিমস্টেক শীর্ষ সম্মেলন হয়েছিল, এইটাও এখান থেকে পয়েন্টটা আরো একবার আমাদেরকে ঝালাই করে নিতে হবে যে এবারের যে 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন, যেটা তোমাদের এই কদিন আগেই আমি ক্লাসে করাচ্ছিলাম, তো সেটা কিন্তু কোথায় হয়েছে? থাইল্যান্ডের ব্যাংককে। দুটো দেশের মধ্যে 5টা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করা হয়েছে। প্রথম, ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা, অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে দুটো দেশকে সাহায্য করবে। গুজরাটের লোথালে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্সের উন্নয়ন করা হবে এবং সেটার জন্য থাইল্যান্ড ভারতকে হেল্প করবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ক্ষেত্রে সহযোগিতা, এমএসএমই সেক্টরে স্পেশালি ফোকাস করছে এই দুটো দেশকে সহায়তা করার জন্য। আর তাঁত আর হস্তশিল্পেও কোঅপারেট করবে দুটো দেশ। কেন্দ্রীয় উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রক এবং থাইল্যান্ডের পররাষ্ট্র বিষয়ক মধ্যে এদের দুজনদের মানে কোঅপারেশনও চলবে। তো এরকম 5খানা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করা হয়েছে ভারত আর থাইল্যান্ডের মধ্যে। আমরা দেখে নেব এই কিংডম অফ থাইল্যান্ড সম্পর্কে। থাইল্যান্ড রাজ্য দক্ষিণ পূর্ব এশিয়ার অংশ, মানে থাইল্যান্ড যে আমাদের দেশটা, এটা দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ। এটাকে সিয়াম বলা হয়েছিল 1939 সালে, থাইল্যান্ড নামকরণ করা ছিল। আগের নাম ছিল সিয়াম, থাইল্যান্ডের পূর্বের নাম কি ছিল? সিয়াম। এটাকে সাদা হাতির দেশ হিসাবেও বলা হয়, মানে এটাকে আমরা সাদা হাতির দেশ হিসাবে চিনি। হাতি থাইল্যান্ডের আসলে জাতীয় প্রাণী, সেই কারণে সাদা হাতির দেশ বলি আমরা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, যেখানে এবারে 6th বিমস্টেক হলো। মুদ্রা থাইভট, হেড অফ দ্য স্টেট রাজা ভাজিরালঙ্করন, প্রধানমন্ত্রী পায়টংটন সিনাওয়াত্রা। নেক্সট, সম্প্রতি প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেতা পরিচালক মনোজ কুমার। এই মনোজ কুমারের আসল নাম কি ছিল? মনোজ কুমারের আসল নাম ছিল হরিকৃষ্ণ গিরি গোস্বামী। মনোজ কুমার কিংবদন্তি বলিউড অভিনেতা একজন। 87 বছর বয়সে মুম্বাইতে মারা গেছেন। তার চলচ্চিত্রে দেশপ্রেমিক ভূমিকার জন্য তিনি ভরত কুমার নামে জনপ্রিয় ছিলেন। সুতরাং এটা তোমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিকে হতে পারে। ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য তাকে সম্মানজনক পদ্মশ্রী, দাদা সাহেব ফালকে, এই সমস্ত পুরস্কারই তিনি পেয়েছিলেন। তার আসল নাম ছিল এটাই, হরিকৃষ্ণ গিরি গোস্বামী। আপকার, তারপরে পূর্ব और পশ্চিম, ক্রান্তি, এই ধরনের কিছু দেশপ্রেমিক চলচ্চিত্রে তিনি মানে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। তার অন্যান্য উল্লেখযোগ্য আরো চলচ্চিত্রের মধ্যে রয়েছে পাথর কে সনম, চোর, সন্ন্যাসী, রুটি কাপড়া और মাকান, এগুলোর মধ্যেও তিনি অভিনয় করেছেন।
তারপরে নিম্নের কে বক্সিং বিশ্বকাপ 2025-এর ফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় বক্সার হয়েছেন? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হিতেশ বক্সিং বিশ্বকাপ 2025-এর ফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় বক্সার হয়েছেন। মাকান ট্রাওরেকে হারিয়ে হিতেশ প্রথম ভারতীয় বক্সার কোচডো ইয়াগুতে বিশ্ব বক্সিং কাপ ব্রাজিল 2025-এর ফাইনালে পৌঁছেছেন। বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া সম্পর্কে আমরা একটু দেখে নিই। বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের দেশের ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা, তার বক্সিং ব্যাপারটাকে কন্ট্রোল করে। ভারত সরকার এটাকে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন আর বিশ্ব বক্সিং এর মেম্বার এই বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া। আর এটা অলিম্পিক, তারপরে বিশ্ব, কমনওয়েলথ গেমস, এশিয়ান ইত্যাদির মতো যেসব বড় বড় মেজর ইভেন্টগুলো থাকে সেগুলোতে প্রধান আন্তর্জাতিক বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করে আমাদের বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সাহায্যেই আর কি ভারত এটাকে করে থাকে। সদর দপ্তর হচ্ছে হরিয়ানার গুরুগ্রামে, আর সভাপতি রয়েছেন অজয় সিং। তারপর 2025 সালের 15তম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? 2025 সালের 15তম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ এটা হবে মেজর ধ্যানচাঁদ হকি স্টেডিয়ামে, যেটা রয়েছে ঝাঁসিতে। 2025 সালের 4 থেকে 15 এপ্রিল পর্যন্ত উত্তরপ্রদেশের ঝাঁসির মেজর ধ্যানচাঁদ হকি স্টেডিয়ামে 15তম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এই মেজর ধ্যানচাঁদ হকি স্টেডিয়াম যেটা ঝাঁসিতে রয়েছে, দেখো এখানে ভারতের কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। উত্তরপ্রদেশের ঝাঁসিতে রয়েছে এটা। 15তম সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপের আয়োজন করে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি কোথায় মহারাজা অগ্রসেনের মূর্তি উন্মোচন করেছেন? মহারাজা অগ্রসেনের মূর্তি উন্মোচন করেছেন কোথায়? হরিয়ানায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হরিয়ানায় হিসারের সমাজ সংস্কার এবং বাণিজ্যে তার অবদানের প্রতি সম্মান জানাতে মহারাজা অগ্রসেনের মূর্তি উন্মোচন করেছেন। এই অগ্রসেন ইনি সাধারণত মহারাজা অগ্রসেন নামে পরিচিত, ভারতের একজন কিংবদন্তি রাজা। তিনি হরিয়ানার হিসার জেলায় অগ্রহা শহরের রাজা ছিলেন। হিন্দু দেবতা শ্রী রামচন্দ্রের বড় পুত্র কুশের বংশধরিনী, কুশের বংশধর বলে মনে করা হয়। মহারাজা অগ্রসেনের জন্মতিথি অগ্রসেন জয়ন্তী নামে পরিচিত। ভারতের হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান এবং উত্তরপ্রদেশ রাজ্যে উদযাপিত হয়ে থাকে এটা। 1976 সালে ভারত সরকার মহারাজা অগ্রসেনের 5100তম জন্মবার্ষিকী স্মরণে একটা ডাক টিকিটও প্রকাশ করেছিলেন। তারপরে 2025 সালের এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারত কতগুলো মোট পদক জিতেছে? এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারত টোটাল 10টা মেডেল জিতেছে। তার মধ্যে মনীষ ভানুওয়ালা গোল্ড পেয়েছেন ওমেন্স রেসলিং এ। কে কোন খেলার সাথে জড়িত এখান থেকে আরো একবার আমরা ঝালাই করে নেব। দীপক পুনিয়াস সিলভার মেডেল ফ্রি স্টাইল, উদিত সিলভার ফ্রি স্টাইল, ঋতিকা হুডা সিলভার ওমেন্স রেসলিং, মুস্কান ব্রোঞ্জ ওমেন্স রেসলিং, এবং মানসী লাতার ব্রোঞ্জ ওমেন্স রেসলিং, নিতেশ ব্রোঞ্জ গ্রেকো রোমান, সুনীল কুমার ব্রোঞ্জ গ্রেকো রোমান, অন্তিম পাঙ্ঘাল ব্রোঞ্জ ওমেন্স রেসলিং, দীনেশ কুমার ব্রোঞ্জ ফ্রি স্টাইল। আর এটা কোথায় হয়েছে সেটাও দেখে নাও। 2025-এর সিনিয়র এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ যেটা, এটা 25 থেকে 30 মার্চ জর্ডানের আম্মানে অনুষ্ঠিত হয়েছে। কুস্তি কত রকমের হয়? এক হচ্ছে ফ্রি স্টাইল কুস্তি, এটা হচ্ছে একটা আধুনিক কুস্তি শৈলী যেটা কুস্তিগীরদের আঘাত আর প্রতিরক্ষায় তাদের পা ব্যবহার করতে দেয়। আর একটা 1904 সালে এটা মানে অলিম্পিক খেলাতে আর কি ঢুকেছে ফ্রি স্টাইল কুস্তিটা। আর একটা হচ্ছে গ্রেকো রোমান কুস্তি হয়, এটা একটা পুরানো কুস্তির শৈলী যেটা প্রতিরক্ষায় পা ব্যবহার নিষিদ্ধ করে। গ্রেকো রোমান কুস্তি 1896 সাল থেকে একটা অলিম্পিক খেলা। কোন রাজ্য সরকার সম্প্রতি রেশন দোকানের মাধ্যমে ফার্স্ট ফ্রি ফাইন রাইস স্কিম চালু করেছে? তো এটা করেছে তেলেঙ্গানা, ফার্স্ট ফ্রি ফাইন রাইস স্কিম। 31 মার্চ 2025 তারিখে উগাড়ি উৎসবে হুজুরনগরে সূর্যাপেট জেলায় এই প্রকল্পটা চালু হয়েছিল। এই স্কিম অনুসারে রাজ্যের 84% জনসংখ্যাকে বিনামূল্যে ফাইন রাইস চাল সরবরাহ করা হবে। প্রতিটি যোগ্য রেশন কার্ডধারীকে প্রতি মাসে 6 কেজি ফাইন রাইস বিনামূল্যে দেওয়া হবে। আর এই বিতরণটা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে করা হবে। আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস, আর 5 শালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন ওয়ারেন হেস্টিংসই। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, 2024 আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছেন? কোন দল 17তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে?
এগুলো শেষকালে হোমওয়ার্কে তোমরা কমেন্টে জানাও। আর আজকে 10টা 30 থেকে তোমাদের মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে, মার্চ মাসের টপ 100 কারেন্ট অ্যাফেয়ার্স, এইটা প্র্যাকটিস করব আমরা ঠিক 10টা 30 থেকে লাইভে। সবাই জয়েন করে নিও। আমি টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা আছে। 4th এপ্রিল 2025 এর কোয়েশ্চেন্সগুলো এবার আমরা রিভাইজ করে নিই। চলো, 2025 সালের হিরো এশিয়া কাপ হকি কোথায় অনুষ্ঠিত হবে? 2025 সালের হিরো এশিয়া কাপ হকি এটা কোথায় অনুষ্ঠিত হবে? রাজগীরে অনুষ্ঠিত হবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নবনিযুক্ত ডেপুটি গভর্নর পদে কে নিযুক্ত হয়েছেন? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নবনিযুক্ত ডেপুটি গভর্নর হয়েছেন ডক্টর পুনাম গুপ্তা। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার নারীদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছে, যার লক্ষ্য ভ্রমণকে সহজ এবং আরামদায়ক করা? জম্মু ও কাশ্মীর। 1 এপ্রিল 2025 থেকে এসবিআই কার্ডের এমডি এবং সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? কলিলা পান্ডে নিযুক্ত হয়েছেন 1 এপ্রিল 2025 থেকে এসবিআই কার্ডের এমডি এবং সিইও হিসাবে। 2025 সালের এপ্রিল মাসে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার পূর্ণকালীন সদস্য মানে আজীবন সদস্য হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? স্বামীনাথন এস আইয়ার। জনসংযোগ শিল্পে অবদান এবং কৌশলগত যোগাযোগে নেতৃত্বের জন্য সম্মানজনক উত্তরপ্রদেশের অমূল্য রত্ন পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? নিখিল সিংঘাল। মহারাষ্ট্র সরকার নিম্নের কোন কোম্পানির সাথে অংশীদারিত্ব করে 3টি এআই এক্সেলেন্স সেন্টার স্থাপন করবে? মাইক্রোসফট। ছত্তিশগড় সরকার উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য কোন সংস্থার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? সরি ফর ইন্টারাপ্টিং। ছত্তিশগড় সরকার উন্নয়ন আর কর্মসংস্থানের জন্য কোন সংস্থার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন? তো এটা কি হবে? ন্যাসকম। উড়িষ্যা দিবস বা উৎকল দিবস কবে পালন করা হয়? উড়িষ্যা দিবস বা উৎকল দিবস এটা পালন করা হয় 1 এপ্রিলে। সম্প্রতি মহারাষ্ট্রের কোন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাধব নেত্রালয় প্রিমিয়াম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? নাগপুরে। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। লাইক শেয়ার করতে কেউ ভুলবে না। কমেন্ট বক্সে কমেন্ট করে হোমওয়ার্কের উত্তরগুলো দাও আর কমেন্ট ফিডব্যাক জানাও এই ক্লাসের জন্য, যাতে তোমাদের জন্য আরও বেটার এই ক্লাসটা করা যায়। আর সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য তোমরা নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামও নলেজ অ্যাকাউন্ট, এখান থেকেও তোমরা জয়েন করে রাখলে আমাদের প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।